পালিয়ে সুইজারল্যান্ড এসেছি। তোমরাও যার যার অবস্থান থেকে পালাও, আপা আসছে। বৃহস্পতিবার রাতে ফেসবুকে হঠাৎ এমন পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগ নতুন নেতৃত্ব নিয়ে ফিরছে এবং খুব শীঘ্রই সেই ফিরবার সব ধরনের বন্দোবস্ত ইতিমধ্যে হয়ে গেছে, সমঝোতা হয়ে গেছে। ঘটনা তো একটু কঠিন ভাবে ঘটে গিয়েছে। একেবারে লঙ্গি আর পাইজামা আর নেতি গিট্টো লাগিয়ে গেছে। এই গিট্টো যে এখন কিভাবে ছুটাবো, বিশাল কঠিন গিট্টো লেগে গিয়েছে। কার সাথে কার গিট্টো লেগেছে, যার সাথে যে গিট্টো লেগেছে, মাইর হবে আওয়াজ হবে না, মাইর হবে আওয়াজ হবে না। যে মাইকটা দিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ভালো একটা মাইক দিচ্ছে, কিন্তু এটাই রাজনীতি। রাজনীতির একটা খেলা খেলে দিচ্ছে। দর্শক, বিশাল একটা সুখবর, জাতীয় পার্টিকে এবার জায়গার মতো ধরা হয়েছে। সেটা কি? মনোনয়ন বাণিজ্য। এইবার কিন্তু এই মনোনয়ন বাণিজ্য অর্থ পাচার নিয়ে দুদক একটা অনুসন্ধান শুরু করছে। এখন খবর আছে, ডক্টর ইউনূস কি এবং কত বড় মাপের বিশ্ব খেলোয়াড় মুহূর্তের মধ্যেই প্রমাণিত হলো। বড় ঘটনা ঘটে গেছে দর্শক। ডক্টর ইউনূসের অবাক করা সফলতা খুব স্বল্প সময়ের মধ্যে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ডক্টর ইউনূস ঘোল খাওয়াই দিয়েছেন, নাকানি চুবানি খাওয়াই দিয়েছেন। এভাবেই উড়াই দিতে হবে, টিট ফর ট্যাট। যেমন ঘেউ ঘেউ তেমন কি হইতে হবে, মগুর হইতে হবে। কারণ আজকে সেলিব্রেশন করতে পারেন, ভিডিও শেয়ার করতে পারেন, কারণ এই প্রথম এত বড় সফলতা অর্জন করেছে। আসেন, খেলা হবে জনগণ বনাম কায়েমি আমলা, ভারতের দালালেরা, দেখি কার দম বেশি। ইলিয়াস ভাই এগুলা করতেছে কি ভাই? এইভাবে করতে থাকলে তো ভাই মনে খবরই আছে ভাই। ইলিয়াস ভাই যা শুরু করতেছে কি এগুলা? মাথায় নষ্ট। আপনাদের মতো জ্ঞানী হওয়ার প্রয়োজন নাই। হাসনাদের যতটুকু জ্ঞান আসে তা দেশ রক্ষা করার জন্য আল্লাহর রহমতে যথেষ্ট। তাদেরকে আপনার গোপনে মিটিংয়ে ডেকে দেশের বিরুদ্ধে কাজ করতে বলছেন। আপনাদের তো লজ্জিত হয়ে হয় পালিয়ে যাওয়া উচিত, নয়তো দেশের জনগণের সম্মুখে আপনাদের ফাঁসি রশি গলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা রীতিমতো অবাক হয়েছেন অংশ বিশেষগুলো দেখে। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি, যা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো অবাক করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আওয়ামী লীগ নতুন নেতৃত্ব নিয়ে ফিরছে। আপনাদের সুখবর দিতেই এসছে, বিশেষ করে সারা দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদেরকে বলতে চায় যে আওয়ামী লীগ ফিরছে এবং খুব শীঘ্রই সেই ফিরবার সব ধরনের বন্দোবস্ত ইতিমধ্যে হয়ে গেছে, সমঝোতা হয়ে গেছে। আমরা বলে আসছি যে আওয়ামী লীগ ফিরবে, বিগত 7-7.5 মাস যাবৎ বলে আসছি যে আওয়ামী লীগ ফিরবে। এবার খুব সম্ভবত সেটি বাস্তবতায় রূপ লাভ করতে যাচ্ছে। কারণটা হচ্ছে, এতদিন ধরে নানা পক্ষের মধ্যে কানাঘোষা চলছিল, আলাপ আলোচনা চলছিল, কিন্তু সব পক্ষের একমত হবার একটি গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। সেই একমত হবার ব্যাপারটি এতদিন হয়নি। বাংলাদেশে আওয়ামী লীগকে কারা ফেরাবে, এই মুহূর্তে রাষ্ট্রের প্রধান নীতি নির্ধারক কারা, প্রধান ক্রীড়াত্মক ভূমিকায় কারা অবতীর্ণ? বাংলাদেশ সেনাবাহিনী একমত যে আওয়ামী লীগ ফিরবে। বৈদেশিক যা সম্পর্কিত যারা বাংলাদেশের সাথে, প্রথমত ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো সবাই একমত যে আওয়ামী লীগ ফিরবে এবং আওয়ামী লীগকে ফেরাতে হবে। তবে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহসায় বাংলাদেশে ফিরছে না, এটি মানতে হবে। এবং যখন তিনি ফিরছেন না, তখন বাংলাদেশে নেতৃত্বের প্রয়োজন। নেতৃত্ব, তার স্থলে একজন ভারপ্রাপ্ত দরকার, একজন সভাপতি দরকার ভারপ্রাপ্ত, একজন সাধারণ সম্পাদক। নিশ্চয়ই আওয়ামী লীগের সারা দেশের নেতাকর্মী ওবায়দুল কাদেরকে মানবে না, কিন্তু কিংবা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে মানবে না। এই জন্য এই দুটি প্রধান পদে দুজন ভারপ্রাপ্ত নেতাকে খোঁজা হচ্ছে, খুব জোরালোভাবে সার্চ করা হচ্ছে, এবং তাদের মধ্য থেকে যারা দেশে অবস্থান করছেন এবং যারা কলঙ্ক মুক্ত নেতৃত্ব, তাদের মধ্য থেকে খুব জোরালোভাবে খোঁজা হচ্ছে। আপনারা হয়তো বলবেন, আমার এই কথার সোর্স কি? আসলে অনেক কথার সোর্স দিয়ে আমি কোথা থেকে জানলাম, সেই কথা, সেই তথ্য আপনি আমাকে বোমা মেরে উড়িয়ে দিলেও আমি সেই তথ্য প্রকাশ করতে পারবো না। এবং যাদেরকে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য আলাপ হচ্ছে তারা জানেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন। আমি সঙ্গত কারণে এই মুহূর্তে নামগুলো বলছি না, আমার কাছে কয়েকটি নামের তালিকা এসছে, আমি নামগুলো বলবো না। কারণটা হচ্ছে, শেষ পর্যন্ত এই নামগুলো নাও থাকতে পারে। আগেই নাম বলে বিভ্রান্ত ছড়ানো আমি সমীচীন মনে করি না। অনেকে আগবাড়িয়া নামও বলে ফেলেন, কিন্তু আমি নাম বলবো না। দেশে বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য, সর্বজন গ্রহণযোগ্য এমন নেতৃত্ব সার্চ করা হচ্ছে, যে নেতৃত্ব আগামীর আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাবে এবং নির্বাচনের মাঠে পর্যন্ত নিয়ে যাবে এবং নির্বাচন পর্যন্ত করাবে, তেমন নেতৃত্ব খোঁজা হচ্ছে। বাংলাদেশে অবস্থানরত ক্লিন ইমেজের, যাদের কোনো কলঙ্ক নেই, এমনটা। কাজেই আওয়ামী লীগ ফিরছে এবং এটি সহসায়, কারণ সব পক্ষ একমত। বিদেশ, বাংলাদেশের সেনাবাহিনী এবং
বাংলাদেশের প্রধান দুই একটি রাজনৈতিক দল, আমি নাম বলবো না, প্রধান দুই একটি রাজনৈতিক দলও এতদিন একমত ছিলেন না, কিন্তু নানা কারণে এখন একমত হয়েছেন যে আওয়ামী লীগ ফিরতে হবে। কারণ আওয়ামী লীগ যদি না ফেরে, প্রধান সেই রাজনৈতিক দল, দুই একটি রাজনৈতিক দল, তারা তাদের স্বপ্ন, দীর্ঘদিনের স্বপ্ন ভঙ্গ হবে। তারা এ কুলো হারাবে, ও কুলো হারাবে। সেই জায়গা থেকে তারাও সম্মত হয়েছেন যে আওয়ামী লীগ ফেরুক, একসাথে রাজনীতি করবেন, এবং যেটি হয় একসাথে বাংলাদেশের যাতে বিজয় হয় তাতেই তারা সম্মত। কারণ তারাও বুঝতে পারছেন যে আওয়ামী লীগ যদি না ফেরে, তারাও যদি রাজনীতি থেকে হেরে যায়, তাহলে বাংলাদেশ হেরে যাবে। এই তীব্রভাবে এটি বুঝবার কারণে আওয়ামী লীগ ফিরবার জন্য তারাও সম্মত। তারা যেহেতু সম্মত, এই 7 মাসে তারাও নানাভাবে, নানা ক্রান্তিকালে ঢাল হিসেবে দাঁড়িয়েছে, নানা অনিষ্টকর কর্মকাণ্ড থেকে তারা বাঁচিয়েছে। সেই জায়গা থেকে আরও বড় ধরনের দেশের ক্ষতি হবার চাইতে তারাও এখন মনে করছেন, তাদের মধ্যেও পক্ষ বিপক্ষ আছে, এবং পক্ষ বিপক্ষ অনেকে যারা উগ্রপন্থী তারা চাইছেন যে না, আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে না, আমরা গত 18 বছর যাবৎ বাইরে আছি, রাজনীতি করতে পারছি না, কট্টরপন্থী বেশিরভাগ। কিন্তু শীর্ষ নেতৃত্ব যদি চায় তাহলে তো কোনো সমস্যা নেই, সবাই একমত হবেন। শীর্ষ নেতৃত্ব বাস্তবতা বিশ্লেষণ করে মোহাম্মদ ইউনূসের সরকার এবং মোহাম্মদ ইউনূসের সরকারের সাথে যারা আছেন আপনারা বুঝতে পারছেন, সমন্বয়করা আছেন, আরও অন্যান্য উগ্রপন্থী রাজনৈতিক দল আছেন, তারা যেটি চাইছে সেটি চাইলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। কিন্তু প্রধান রাজনৈতিক দল, নেতৃত্ব এটি বুঝতে পারছে। এই বোঝা থেকে তারাও এখন সম্মত হয়েছে যে আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ ফেরুক, এবং আওয়ামী লীগ ফিরছে। এবং আমরা এটি আশা করি যে নেতৃত্ব যদি এর মধ্যে নির্ধারণ হয়ে যায়, তাহলে ঈদের পর থেকেই আমরা রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন হতে দেখব। আওয়ামী লীগ ফিরছে, এটিই সত্য কথা। মিস্টার ওয়াকার সাহেব তলে তলে টেম্পু চালাচ্ছেন। পিনাকি ভট্টাচার্য দাদা তিনি কিছুক্ষণ আগে একটি ভয়ঙ্কর পোস্ট করেছেন, যে বিষয়টি আপনাদের জানা উচিত। আমি বিষয়টি আপনাদেরকে জানাবো, এবং জানানোর পরে আমি আমার মতো করে কিছু এক্সপ্লেইন করব। ক্যান্টনমেন্টের মিটিংয়ে সার্জিস এবং হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দেয়, তখন হাসনাত এবং সার্জিত পুরো ডিনাই করে, এবং ওরা একদম ক্লিয়ার বলে দেয়, আপনি এটা করলে 5 তারিখের মতো উল্টো ইমেজ তৈরি হবে এবং সারা বাংলাদেশে আপনি ভিলেন হয়ে যাবেন। কত ভয়ঙ্কর একটি ব্যাপার, এই বিষয়টি কিন্তু আমরা কেউ জানতাম না। তারপরে ওয়াকার সাহেব কি জবাব দেয়, সঙ্গে সঙ্গে আই কেয়ার নাথিং, কে কি বললো আমার যায় আসে না। ওয়াকার সাহেবের এত সাহস কোথা থেকে আসে? ওয়াকার সাহেবকে তিনি ইন্ডিয়ার দালালি করছেন? ইন্ডিয়া কি তাকে শক্তি যোগাচ্ছে? আওয়ামী যে পতিত সরকার, তারা কি ওয়াকার সাহেবকে পেছন থেকে কলকাঠি নাড়ছে? এটা ওয়াকার সাহেবকে অনতি বিলম্বে জবাব দিতে হবে 18 কোটি বাংলাদেশের জনগণের কাছে। তারপরে কি বলেছেন, হাসনাত এবং সার্জিজের সাথে 11 মার্চ, আজকে কত তারিখ, তারিখটি দেখে নিচ্ছি আমি, 21 মার্চ, 10 দিন আগে ওয়াকার সাহেব হাসনাত এবং সার্জিজকে প্রস্তাব দেয় ঠিক দুপুর 2টা 30 মিনিটে। আওয়ামী লীগকে ভিন্ন রূপে, ভিন্নভাবে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে পুনর্বাসন করতে হবে, এবং তাদের যত ধরনের সুবিধা সেটা তারা দিবে হাসনাত এবং সার্জিদকে, কিন্তু সেটা তারা প্রত্যাখ্যান করে দেয়। কি ভয়ঙ্কর একটি ব্যাপার। পিনাকি দাদা এই পোস্টটি করেছেন, এবং পিনাকি দাদা তিনি নিচে যে বিষয়টি লিখেছেন, ওয়াকারকে শুধু একটা কথাই বলবো, নাটক কম করো প্রিয়, মাসুদ যেমন ভালো হয়নি তুমিও ভালো হবে না। তালেবরগিরি কিভাবে জয় বাংলা করতে হয় সেটা 32 নম্বরে দেখিয়ে দিয়েছি। শিরিন শারমিন প্রীতি মারাও, তাই না? সাহস ভালো, কিন্তু অতিরিক্ত সাহস ভালো না। খালেদ মোশাররফ সাহস দেখিয়েছিলেন। আওয়ামী লীগ আর ফিরবে না, ফিরতে দেওয়া হবে না, ফুল স্টপ। পিনাকি দাদা লাস্টে তিনি মন্তব্যটি করেছেন। এখন আমি কিছু প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। তিনি আজকে একটি ভয়ঙ্কর একটি মন্তব্য করেছেন, আমি মন্তব্যটি আপনাদেরকে একটু দেখাচ্ছি স্ক্রিনে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, প্রধান উপদেষ্টা। এটি প্রত্যেকটা হচ্ছে নিউজ মিডিয়া, এই বিষয়টি কিন্তু আজকে 6 লাভ হয়ে গেছে, এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক ইতিমধ্যে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, প্রতিবারের ঝড় হয়ে যাচ্ছে। রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক 1:30টার সময়, রাত 1:30টার সময় এটার প্রতিবাদ জানানো হয়েছে, এবং আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করার প্রতিবাদ ইতিমধ্যে আওয়াজ সর্বমহলে এই আওয়াজ উঠেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই, প্রধান উপদেষ্টা এই কথাটি বলছেন, তিনি কোন পরিপ্রেক্ষিতে এই কথাটি বলছেন? আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কিছু প্রশ্ন করতে চাই। আপনি যদি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন, আমরা আওয়ামী লীগকে অবশ্যই পুনর্বাসন করে দিব, আমাদের কোনো বাধা নেই, কিন্তু প্রশ্নের উত্তরগুলো আপনাকে এবং আওয়ামী লীগকে দিতে হবে। এই যে জুলাই আগস্টে 2000 মানুষ শহীদ হয়েছে, প্রত্যেকের জীবন ফিরিয়ে দিতে হবে, এবং 30 থেকে 40 হাজার মানুষের হাত পা চোখ হারিয়েছে, প্রত্যেকের হাত পা চোখ ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ যদি পারে তাহলে তারা পুনর্বাসন হবে কিনা সেটা জনগণ চিন্তা করবে। 2013 সালে শাপলা চত্বরে, ঐতিহাসিক শাপলা চত্বরে শত শত হাজার হাজার আলেমকে নির্বিচারে তাদেরকে হত্যা করে গুম করে দেওয়া হয়েছে লাশ, সেই লাশগুলোকে ফিরিয়ে দিতে হবে। আপনারা জানেন যে বিটিআর হত্যাকাণ্ডের নামে বাংলাদেশে যে ভয়ঙ্কর একটি হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন আওয়ামী লীগ সরকারে আসার সাথে সাথে, এবং তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, এবং ভারতীয় প্রেসক্রিপশনে
এই ভারতীয় দাসী শেখ হাসিনা তিনি যেভাবে আমাদের দেশপ্রেমিক 57 জন অফিসারকে, সেনা অফিসারকে নির্বিচারে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলে এবং সেটা নিয়ে প্রহসন পর্যন্ত করে, সেই 57 জন সেনা অফিসারের লাশ ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ এটা পারবে কিনা সেটার উত্তর দিতে হবে। আওয়ামী লীগ গত 17 বছরে $234 বিলিয়ন বিদেশে তারা পাচার করেছে, লুটপাট করেছে। এই অর্থ বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আওয়ামী লীগকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার পরে তাদের বিচারের সম্মুখীন হইতে হবে। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি যথাযথভাবে আওয়ামী লীগ পূরণ করতে পারে, জনগণ চিন্তা করবে আওয়ামী লীগ দেশে পুনর্বাসিত হবে কিনা। লাউড অ্যান্ড ক্লিয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি এই প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিতে পারেন, তাহলে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত তিনি নিতেই পারেন। তবে আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আমরা আপনাকে ভালোবাসি, বিশ্বাস করি, আমরা বিশ্বাস রাখতে চাই আপনার উপরে। আপনি দেশবাসীকে ভালো কিছু দিয়ে ভালোভাবে সসম্মানে আপনি মানুষের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবেন, আমরা এটাই আশা করি। জাতীয় পার্টিকে এবার জায়গা মতো ধরা হয়েছে। সেটা কি? মনোনয়ন বাণিজ্য নিয়ে জাতীয় পার্টি একটা লম্বা সময় পার করেছে। গত 3টা নির্বাচনে এই যে জাতীয় পার্টি কেন আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করলো, এর অন্যতম একটা কারণ হচ্ছে মনোনয়ন বাণিজ্য হয়েছে দুইভাবে। এক হলো যে আমরা সরকারে যাব আর আমাদেরকে কিছু আসন দেবে 50-60টা, সুতরাং তোমাকে আমি দেবো, টাকা দাও। দেখেন এই যে সালমা ইসলাম, এই যে যমুনা গ্রুপের, উনি এই জাতীয় পার্টি থেকে মানে নমিনেশন পান কি কারণে? টাকা, আর কিচ্ছু না। উনি আর কি এমন রাজনীতিক বুদ্ধি আছে আমি যাই, কিন্তু টাকা আছে এই গ্রুপের। যমুনার বাবুল সাহেবের প্রচুর টাকা, এখন তো উনি মারা গেছেন, এখন ওনার স্ত্রী আছেন, সেই টাকা দিয়ে মানে বাবুল সাহেব যখন জীবিত ছিলেন তখন বাবুলের কাছ থেকে নেওয়া হয়েছে টাকা। মন্ত্রীও পর্যন্ত মনে হয়েছিল এই সালমা ইসলাম, আর দিয়ে গেছে। যদি কখনো সরাসরি নির্বাচনে জয়ী না হয়েছে, সংরক্ষিত আসনে তাকে দেওয়া হয়েছে। আর কি মহিলা নেই জাতীয় পার্টিতে? আছে তো, কিন্তু ওই বাবুল সাহেবের স্ত্রী সালমা ইসলামের মতন ওই টাকা তো নেই। সুতরাং ওই টাকার কারণে তাকে নমিনেশন দেয়া, তারপরে হচ্ছে ওই মন্ত্রিত্ব পদে দেয়া, মানে মোট কথা এইগুলো হলো ওদের কাছ থেকে টাকা কালেকশন করা। এবং জিএম কাদের সাহেব, শরীফা কাদের সাহেব, দুজনের কথাই শোনা যায় যে এরকম তারা সরাসরি যে টাকা নিয়ে আসতো ব্যবসায়ী বা বিভিন্ন গ্রুপের কাছ থেকে। আর এই সমস্ত তো একাধিক মানে জাতীয় পার্টির মোটামুটি 4-5 জনের এই কাজই ছিল কালেকশন করা। এই নিয়ে দলের মধ্যে হাতাহাতি মারামারি হচ্ছে যে আমি টাকা দিলাম, ও টাকা দিল, আমার নমিনেশন করি। এইবার কিন্তু এই মনোনয়ন বাণিজ্য অর্থ পাচার দিয়ে দুদক একটা অনুসন্ধান শুরু করছে। যদি এখন বলা হবে যে জিএম কাদের কালকে যে তাদের ইফতার মাহফিলে বাধা দেওয়া হয়েছে, তখন বলছে যে সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই, নিরাপত্তা দিতে পারে না, সরকারের বিরুদ্ধে কথা বলছে। তবে কথা তো কালকে বলছে, আর এই যে অনুসন্ধান করছে দুদক, এটা তো অনেক লম্বা অনুসন্ধান করছে, অনুসন্ধান করে কিছু তথ্য সামনে আনছে। এখন খবর আছে, এখানে সংবাদ সম্মেলনে বলা হচ্ছে দুদকের পক্ষ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। জিএম কাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলছে যে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়নে, সংরক্ষিত আসন তো একটা কোটা পাবে তো 3 জন 4 জন 5 জন, সেই আসনে 18,10,00,000 টাকা ঘুষ গ্রহণ করা হয়। সত্যটা অনেক তথ্য বেড়ে আসবে। এই অর্থ গ্রহণের মূল সুবিধাভোগী তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের উল্লেখ করে অভিযোগ আরো বলা হয়, চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে জিএম কাদেরের স্ত্রী শরীফা কাদের এমপি হন। দেখেন, টাকা ওই যে চুক্তি অনুযায়ী যে টাকা দেয়নি তারা বহিষ্কার করছে, সেই জায়গায় শরীফা কাদেরকে ঢুকাইছে। এই কাজই করে গেছে তারা। মানে অর্থ মনোনয়ন বাণিজ্য সরকারি বিভিন্ন থেকে যদি নির্বাচনে আরো টাকা দাও, এইসব করা ছাড়া ভালো কোনো আদর্শিক কারণ জাতীয় পার্টির মধ্যে নেই, যে কারণে তারা ওই আওয়ামী লীগের জোট থেকে বের হয়ে আসতে পারেনি, নিজের পায়ে দাঁড়াতে পারেনি। পদে পদে দুর্নীতি, অনিয়ম এবং এই যে ঘুষ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য। দুদকে আসা অভিযোগে আরো বলা হয় জিএম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন, যা পরে বিদেশে পাচার করেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি 301 সদস্য বিশিষ্ট হলেও, দেখেন জাতীয় পার্টি 301 সদস্য বিশিষ্ট হলেও বর্তমানে 600 থেকে 650 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ। মানে মানে তোমারে আমি কেন্দ্রীয় কমিটিতে ঢুকাবো, তোমাকে ভাইস চেয়ারম্যান করবো, তোমাকে অমুক করবো, যে যত বেশি টাকা দিছে সে সেই পদ গ্রহণ করছে। আর কিছু লোকজন আছে এরকম মানে সুবিধাভোগী, নানান কারণে একটা দলের প্রোটেকশন চায়, তো সেই কারণে তাদের সুবিধা হয়। তো সেই কারণে এই বাণিজ্য হয়েছে যে 301 জন হচ্ছে তাদের অনুমোদিত, হ্যাঁ বর্তমানে সেটা চলে গেছে 650 টাকা। টাকা টাকা দাও আর আসো, দলের তুমি নেতা হও। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী জিএম কাদেরের নামে 49,88,000 টাকা
ব্যাংকে 35,95,000 টাকা এবং 84,98,000 টাকা মূল্যের একটি জিপ গাড়ি রয়েছে। এটা হলো তার বৈধ এ। আর তার স্ত্রী শরীফা কাদের নামে 60,000 টাকা, ব্যাংকে 28,09,000 টাকা এবং 80 লাখ টাকা মূল্যের আরো একটি জিপ গাড়ি রয়েছে। তার স্থাবর সম্পদের মধ্যে লালমনিরহাট এবং ঢাকায় জমি এবং ফ্ল্যাট রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখ করা হয় দুদকের যে জিএম কাদের সিঙ্গাপুর, লন্ডন, সিডনি সহ বিভিন্ন দেশে নামে বেনামে সম্পদ পাচার করেছে। দুদকের গোপন অনুসন্ধানে জিএম কাদের বিরুদ্ধে আসা অভিযোগের যথেষ্ট প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে। তার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়। কি আর বলবো, মানে জাতীয় পার্টি একটা হলো মানে বেচাকেনার একটা দল। পালিয়ে সুইজারল্যান্ড এসেছি, তোমরাও যার যার অবস্থান থেকে পালাও, আপা আসছে। বৃহস্পতিবার রাতে ফেসবুকে হঠাৎ এমন পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কিন্তু কি কারণে হঠাৎ এমন পোস্ট করলেন প্রেস সচিব? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। সুইজারল্যান্ডের একটি রেলওয়ে স্টেশনে তোলা বেশ কিছু ছবি দিয়ে বৃহস্পতিবার রাত 11টায় নিজের ফেসবুকে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে তিনি লিখেছেন, পালিয়ে সুইজারল্যান্ড এসেছি, তোমরাও যার যার অবস্থান থেকে পালাও, আপা ইজ ব্যাক, সাথে তার টিম ও নাহিদ রেইস। প্রেস সচিবের এই পোস্ট দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তিনি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরা নিয়ে রসিকতার ছলে। সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।